50 years of TV, what a ride it's been. From rabbit ears to flat screens lean. It started black and white with antennas tall. Dad yelling, don't touch that dial at all. But we laughed, we cried, we learned to cook. Got lost in shows, learned not from a book. Oh, I'm 50 and fabulous, hear me snore. Living my truth, just not on the floor. I may misplace my glasses on my head, but I laugh so hard I forget what I said. 50 years of TV, what a golden run. It made us lazy, but oh so fun. Now TV, 10 people, fights galore. Change the channel, there is no more. ধ্রুব যেসব রোল করেছে দূরদর্শনে তার মধ্যে অনেক কৃতিত্ব যার কথা না বললেই না হচ্ছে অনন্ত দাস। অনন্ত দাস ছিলেন আমাদের মেকআপের এবং উনি সত্যজিৎ রায়ের মেকআপ ম্যান ছিলেন। উনি যে সব মেকআপ করেছিলেন সেই সময়, আমি 75 সালের পর থেকে 80-র মধ্যে বলছি, সেই মেকআপ কিন্তু আজকালকার দিনে হয়। উনি সেই সব মেকআপ সেই সময় ট্রাই করেছিলেন। আর আরেকজন হচ্ছে সঞ্জিত সেন শর্মা, আমাদের সেট বানাতেন। ওনার যদি মুড থাকতো উনি যে কী সেট বানাতে পারতেন ভাবা যায় না, এবং যে সময় উনি করতেন সেটাও ঠিক ভাবা যায় না। জ্যোতিবাবু এসছেন লেকচার দিতে, তখন প্রায় জ্যোতিবাবু ওই ইলেকশনের লেকচার দেবেন। হঠাৎ এসে লাইটিং ইঞ্জিনিয়ার এসে বললো যে দাগ ভীষণ চকচক করছে জ্যোতিবাবুর, কি করা যায় বলুন তো। তখন কেলেঙ্কারি হয়েছে, কারণ তখন হারমোনিয়ামে সে অ্যালমোনিয়ামের লাগানো থাকতো, সেখানেও আমরা পাউডারিং করে দিতাম যাতে চকচক না করে। তো কি করা যায়, তো আমি তখন তাকিয়ে দেখলাম যে স্টুডিওর মধ্যে ওর সিকিউরিটি সব আছে। আমি দিলীপ আমার ফ্লোর অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে ডাকলাম, ডেকে বললাম দেখ তোকে আমি ধমকাবো কিন্তু তুই কিছু মনে করিস নি। সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে অ্যাকসেপ্টিং পার্টিসিপেন্টস অ্যান্ড ক্রুজ প্লিজ ক্লিয়ার দ্য ফ্লোর ইমিডিয়েটলি বলে চেঁচিয়ে মেঁচিয়ে করলাম। সঙ্গে সঙ্গে ওর সিকিউরিটিকে গিয়ে বললাম আপনারা এখানে? না আমরা তো জ্যোতিবাবুর সঙ্গে এসেছি। আর সিকিউরিটি তো আমার এখানে, আপনি বাইরে যান। জ্যোতিবাবু বাইরে গেলেন, আমি অনন্ত দাসকে ইশারা করলাম, অনন্ত দা পাউডার নিয়ে এলেন। তখন জ্যোতিবাবুকে বললাম যে স্যার দেখুন আমাদের তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মুখটা চকচক করে, একটুখানি পাউডারিং করব, আপনি যখন যাবেন আমি পাউডার তুলে দেবো। অনন্তদা মুখে পাউডার করতে গিয়ে টাক টাক সব পুড়িয়ে, এই ছিল আমাদের তখনকার দিনের চ্যালেঞ্জিং কাজ। এবং প্রত্যেক দিন আমরা হোঁচট খেয়েছি এবং সেই হোঁচট খেয়ে অনেক কিছু শিখেছি। 1987-এ আহমেদাবাদে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলা। এটা হচ্ছে প্রডিউসার্স সিলেক্টেড হবে, আমরা 12 জন প্রডিউসার গেছি, সেখান থেকে দুজন করে 6 জন আলটিমেটলি সিলেক্টেড হবে যারা রিলায়েন্স ওয়ার্ল্ড কাপ প্রডিউস করবে। মিস্টার শিব শর্মা গেছেন, আর বিবিসি থেকে একজন এক্সপার্ট এসছেন অলিভার হসবার্গ বলে। তো তখন তো এই মোবাইলের যুগ ছিল না, তখন পোস্ট অফিসে গিয়ে ট্রাঙ্ক কল বুক করে বাড়িতে ফোন করতে হতো। তো আমি আর বিজয় কুমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমি যখন প্রোডাকশন করব বিজয় গিয়ে বসবে কমেন্টেটরদের সঙ্গে, আমি একটা ক্যামেরা ঘুরিয়ে একবার দেখিয়ে দেব, আর বিজয় যখন প্রোডাকশন করবে তখন আমি গিয়ে কমেন্টেটরদের সঙ্গে বসবো, একবার ঘুরিয়ে দেখিয়ে দেবে, মানে বাড়িতে খবর পেয়ে যাবে যে আমরা ঠিক আছি। তা আমি ওরকম কমেন্টেটরদের সঙ্গে বসে রয়েছি কমেন্টেটরদের সঙ্গে, এমন সময় একজন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট দৌড়তে এসে বললো মিস্টার হসবার্গ ওয়ান্টস টু। এটা বোধহয় থার্ড ডে ফার্স্ট হাফ খেলা হচ্ছে, ক্রিটিক্যাল মোমেন্ট, গাভাস্কার খেলছে, ওদেরকে ইমরান খান বোলিং করছে। আমি গিয়ে বললাম কি ব্যাপার, উনি বললেন ইউ টেক ওভার অ্যান্ড ওয়াই আর ইউ নট ইউজিং দি জিনো। জিনো হচ্ছে একটা ডিজিটাল এফেক্টস জেনারেটর, সেটা জাস্ট অ্যাবাউট এসছে, আমরা সেটা
প্র্যাকটিস করিনি, জানি না। সেটা হচ্ছে ডিজিটালি ছবিটা স্পিন করা যায়, টাম্বল করা যায়, এসব করা যায়। আজকাল খুব সহজেই করা যায়, তখন এটা একটা কমপ্লিকেটেড প্রসেস ছিল। তো যাই হোক, উনি বললেন না 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 না, এখন থেকে ব্যবহার করো। আমি ওনাকে বলেছিলাম যে লাঞ্চে আমরা প্র্যাকটিস করে লাঞ্চের পরের সেশন থেকে ব্যবহার করবো। না, আই উইল প্রোগ্রাম ইট, ইউ সিট ডাউন অন দ্য প্যানেল অ্যান্ড ডু ইট। আমার মনে আছে গাভাস্কার 63, ইমরান খান একটা সাংঘাতিক বল করলো, একটা অ্যাপিল ফর LBW, আম্পায়ারের হাত উঠে গেল। এইবার হর্সবার্গ আমাকে পেছন থেকে বলছে ইউজ দ্য জিনো। তা আমি প্রোগ্রাম করলাম, জিনোটা উনি প্রোগ্রাম করেছেন, আমি ওটা একটা সিরিজ অফ কমান্ড ছিল, কমান্ড দিয়ে সেটাকে নিলাম। হওয়ার মধ্যে যেটা হলো সেটা হচ্ছে, যেটা দেখা গেল স্লো মোশনে, লেফট হ্যান্ডেড ইমরান বোলিং টু লেফট হ্যান্ডেড গাভাস্কার, মানে 3টে স্পিন দিয়েছে, লেফট রাইট, রাইট লেফট, লেফট রাইট হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। এইবার সবাই দৌড়ে এসছে, কী হলো কী হলো কী হলো, সব উল্টে গেল ছবি। এই যে অলিভার হর্সবার্গ ভ্যান থেকে নেমে গেলেন, আর কিন্তু কোনোদিনও ভ্যানে আসেননি, আর ওঠেনি। যাই হোক, কথাটা হচ্ছে সেদিন রাতে নিউজেও এটা দেখানো হয়, কিন্তু যেহেতু টেলিভিশনের প্রথমবার এই সব এফেক্টস দেখা গেল, কেউ ধরতেও পারলো না যে বাঁ দিকটা ডান দিক হয়ে গেছে, ডান দিকটা বাঁ দিক হয়ে গেছে। তুই ইলেকশনের কথা বলছিস, আমার ইলেকশনের কথাটা মনে পড়লো। সিদ্ধার্থ শঙ্কর রায় এসছেন, আমি প্রডিউস। আর তখন একটা নিয়ম ছিল যে রেকর্ডিং চলবে না, মানে সেকেন্ড টাইম রেকর্ডিং চলবে না। সিদ্ধার্থ শঙ্কর রায় শেষ করলেন, আমি বিদ্রোহী রণশান্ত, আমি সেই দিন হব ক্লান্ত, বলেই জিপ কেটে ফেললেন। এইবার রেকর্ডিং হবে কি করে? হবে না। আমার মনে আছে চিনু ছিল VTR-এ, আচ্ছা, চিনুকে বললাম যে রেকর্ডিং NG বল, NG ও বললো, তারপরে এসে, তো সেই জন্য উনি আমাকে মনে রেখেছিলেন। চণ্ডীগড় রিলায়েন্স কাপ করছি, চণ্ডীগড়ে ম্যাচ করছি, এমন সময় স্বপন পাঁজা, আমাদের ফ্লোর ম্যানেজার, বলল এই গভর্নর তোর সঙ্গে দেখা করতে চায়। বললাম গভর্নর আমার সঙ্গে দেখা করতে চায়, আমি তো প্রোডাকশনে আছি। বললো না না, উনি ওবি ভ্যানেই আসবেন। গভর্নর সিদ্ধার্থ শঙ্কর রায় এলেন ভ্যানে, ভ্যানের ভিতরে তো দাঁড়ানোরই জায়গা নেই, এমন গ্র্যান্ড। উনি কোনো রকম করে ঢোকে আমার পেছনে দাঁড়িয়ে প্রায় 10-15 মিনিট কী করে প্রোডাকশন হয় দেখলেন, দেখে আমার পিঠ চাপড়ে দিয়ে তবে চলে গেলেন। ওনার মনে ছিল সেই কলকাতা দূরদর্শনের আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, সেই গল্পটা। তুই অনন্যার কিছু প্রোগ্রামে মেকআপ নিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছিস। শুধু অনন্যার প্রোগ্রাম কেন, আমাদের আসলে অনুষ্ঠানের বিভিন্ন ছিল, যেরকম তোরা নিউজ করতিস, বিভাস দ্বারা নাটক করতো, নাটকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং কাজ করতো। তারপরে চিলড্রেন্স প্রোগ্রামে অনন্যা ছিল, আর জ্যোতিকা দিচ্ছিল হরেকর কম্বা। হরেকর কম্বাটার নামটাই তো আমাদের অদ্ভুতভাবে দেওয়া, হ্যাঁ, হরেকর কম বাজিও বারুদের কারখানা, সেইখান থেকে কেটে দেওয়া হলো হরেকর কম্বা। আসলে তখন অনেক রকম অনুষ্ঠান আমরা করতাম, তো তার মধ্যে চিলড্রেন্স প্রোগ্রাম করাটা আমাদের কাছে একটা নতুন জিনিস ছিল। টেলিভিশনে চিলড্রেন্স প্রোগ্রাম তখন কেউ দেখেনি, হতেও না খুব ভালো। তো আমাদের অনন্যা আর জ্যোতিকাদি এরা হরেকর কম্বা চিং ভাগ করতেন। তো আমাদের প্রস্থেটিক মেকআপ যে আজকে ফিল্মে ব্যবহার করা হচ্ছে, সেইগুলো কিন্তু আমরা তখনই দূরদর্শনে ব্যবহার করে ফেলেছি। অনন্যা একটা অনুষ্ঠান করতো জাদুকর স্বপন বলে, জাদুকর স্বপনে কুশল করতো ছোটোটা, আমি করতাম জাদুকরটা, ম্যাজিকগুলো করবার জন্যে। তো সেখানে আমার প্রস্থেটিক মেকআপ করা হতো, এবং সেই মেকআপটা করতে আমায় প্রায় 2 ঘন্টার মতন সময় লাগতো। সেইখানে তার কিছু ছবি আছে, তোকে দেখাবো সেই অনুষ্ঠান। তারপরে অনন্যার একটা অনুষ্ঠান করতে গিয়ে আমরা এই তখনকার দিনে গড়ের মাঠে রবিবার দিন কিছু বাইরের সব খেলাধুলো দেখাতো। সেখানে একজন মারাঠি জাগলার এসছিলেন, সেই মারাঠি জাগলার নিয়ে এসছিলাম আমরা স্টুডিওতে, সে অনন্যার অনুষ্ঠান করেছিল।
তার পেমেন্ট হয়েছিল কিন্তু আমাদের ক্যান্টিন বয় তপন বলেছিল তার অ্যাকাউন্টে, কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। সেই অনুষ্ঠান দেখে, জাগলারের অনুষ্ঠান দেখে পরবর্তী অধ্যায়ে সত্যজিৎ রায় যে এই বাবুকে দিয়ে যে এটা করিয়েছিলেন, ফিল্মটা করিয়েছিলেন, সেইটার জন্য ওই জাগলারকে খুঁজছিলেন। হ্যাঁ, সেই জাগলারকে খুঁজে অনন্তদার থ্রু দিয়ে, কারণ অনন্তদা ছিলেন আবার সত্যজিৎ রায়ের প্রত্যেকটা ফিল্মের মেকআপ ম্যান, এবং অনন্তদা পরবর্তী অধ্যায়ে অনেকগুলো মেকআপের এক্সপেরিমেন্ট আমাদের এখানে করেছেন এবং ভালো মেকআপ করেছেন। আমি তারপরে একটা মাইম ড্রামা করেছিলাম, সেলফিশ জায়ান্ট, অস্কার ওয়াইল্ডের, সেখানে মূকাভিনয়ের পুরো, সেখানেও কিন্তু আমরা মাইমের যে মেকআপটা, হ্যাঁ মাইমের মেকআপটা, তাতে দেখবি যে চাইনিজ মানে জাপানিজ কাবুকি মেকআপ এবং ওরিয়েন্টাল মেকআপ, মাইম মেকআপ তিনটাকে মিক্স করা হয়েছিল। তো এই ধরনের নানা এক্সপেরিমেন্ট করতে 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 আমরা এগিয়ে গিয়ে এখন বুড়ো হয়েছি, এখন বিস্মৃতির অতলে চলে গেছি। হ্যাঁ, তপন তোর মনে আছে কিনা জানি না, আনফিনিশড স্টোরি, জেমস অগাস্ট হিকির ওপর একটা প্রোগ্রাম। উই ডিড লট অফ থিংস, মানে একটা করা ছিল একটা ফিল্ম ইয়েতে চালিয়ে সেটাকে আবার শুটিং করে সেটাকে বাড়িয়ে সেসব করা হয়েছিল। ফ্রিজ টিজও করা হয়েছিল, বলতে ফ্রিজ তো হতো না ওই, সেটা তুই ক্যামেরাম্যান ছিলি তো, সেটা দিল্লিতে গেল, ওটা একটা প্রাইজ পেল। তারপরে আমি, তুই, মোহান্তি, সুমিতাভ, সীমা ছিল, আমরা দিল্লিতে গেলাম, প্রাইজ হলো। তারপরের ঘটনাটা হচ্ছে শিব শর্মা বাড়িতে আমাদের নিমন্ত্রণ করলেন, সেখানে ইকবাল মালিক ছিলেন, মনে আছে তো? ইকবাল মালিক আর অমিতাভ মালিক দুজনেই ছিলেন। যখন আমি চাকরিটা পাই তখন ইকবাল মালিক কিন্তু মিলাদির সাথে বসে আমার সাথে কথা বলছে যে তুমি একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছো, মনে আছে ইকবাল মালিক? তো সেই সময় আমার মনে আছে, সেই দিন মিস্টার শিশু আমাদের পরিচয় করে দিলেন। ইকবাল মালিক তখন বললেন যে, were you trained by দূরদর্শন? doesn't look like. তখন আমি বলেছিলাম, তপন, he was trained in Germany. উনি বললেন, oh, I realized that. মনে আছে তোর? মনে পড়ছে। তোকে তো আমরা সব জার্মান বলে জানতাম। আচ্ছা, ওখানে এইচএলকে ভগত তো আমাদের দিয়েছিল এবং আমার মনে আছে যে রঞ্জিত রায়ের নামটা ছিল। রঞ্জিত লজ্জায় বোধহয় যায়নি, তার কারণটা হচ্ছে যে আমি পুরো শুটিং করেছি, আর যেদিন তুই ওই টাইটেলগুলো তুলবি সেদিন বোধহয় আমার উইকলি অফ ছিল, যার ফলে রঞ্জিতকে দিয়ে করা হতো। রঞ্জিত বলে ওটার জন্য আমি আর যাবো, তবে ওর রঞ্জিতের নাম ছিল, আমি ওর হয়ে নিয়ে এসেছিলাম। 75, 76, 77 ওই সময় চাষনালা মাইন ডিজাস্টার হয়। তা আমি আর ফানি, মানে ইন্দ্রজিৎ লাহিড়ী তখন নিউজ প্রডিউসার, আমরাই নিউজ রিপোর্টার, আমরাই নিউজ প্রডিউসার। তা আমি ঘরে আছি, হঠাৎ ইন্দ্রজিৎ দৌড়তে হলো, শোন মাইন ডিজাস্টার হয়েছে, তুই বাংলা আর ইংরেজি দুটোই নিউজ প্রডিউস করিস, আমি একটু চাষনালা যাচ্ছি। মাথায় একটা বাক্স নিয়ে ও একটা টিম নিয়ে চলে গেল চাষনালা। পকেটে একটাও পয়সা নেই, কোথায় থাকবে জানে না, এবং ফিরল বোধহয় 4 দিন পরে। এই 4 দিন কি করে পয়সা ছাড়া ও থেকেছে সেটা ও জানে আর ভগবান জানে, কিন্তু আমরা এইভাবেই কাভারেজ করতাম। একটাই জিনিস মনে হয়, তখন কিন্তু আমরা যা করতাম সিনসিয়ারলি করতাম এবং এফর্টফুল দিতাম। কেউ বলতে পারবো না যে ফাঁকি দিয়েছে। হ্যাঁ, কোয়ালিটিতে হয়তো এক্সপেক্টেড কোয়ালিটি হতো না, কিন্তু আমাদের যে ইকুইপমেন্ট ছিল এবং যে হ্যান্ডিক্যাপ ছিল সেই অনুযায়ী কিন্তু উই ওয়ার। আর একটা হ্যান্ডিক্যাপ ছিল, উই আর ভেরি পুয়ারলি পেড। আর একটা প্রোগ্রামের কথা বলি, এই প্রোগ্রামটা ছিল আর.ডি. বর্মন এবং আশা ভোসলের ওপরে। ওনারা পার্ক স্ট্রিটে গিয়ে উঠেছিলেন, তো আমরা পার্ক স্ট্রিটে পার্ক হোটেলে ওনাদের সঙ্গে ইন্টারভিউ নেওয়ার জন্য গেলাম। ওখানে গিয়ে ওনাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প টল্প হলো, চাটা খাওয়া হলো।
তারপরে পুরো প্রোগ্রামটা রেকর্ডিং করা হলো। করার পরে আমরা ফেরত গেলাম দূরদর্শন কেন্দ্রে। তখন দূরদর্শন কেন্দ্র ছিল রাধা ফিল্ম স্টুডিওতে, টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট। 4টে গান ছিল, হাম কিসি সে কম নেহির, সবাই রিলিজ করেছিল, সবই রিলিজ করেছে। আর আমাদের সঙ্গে ভিজুয়ালের জন্য কি আছে, কয়েকটা স্টিল ফটোগ্রাফ আছে, ওই ছবি স্টিল আর কি, ছবি স্টিল আর্টিস্টদের আর কি। তখনকার দিনের ইকুইপমেন্ট এখনকার মতো অ্যাডভান্স ছিল না, সেই পুরনো ফিল্ম ইকুইপমেন্ট ছিল, রেকর্ডিং আলাদা হতো। আর ফিল্মে পুরো ব্যাপারটা, ছবিটা ফিল্মেই নেওয়া হতো, ভিডিও বা আজকালকার দিনে চিপ রেকর্ডিং ছিল না। এই দিয়ে ওই সকাল 11:30 12টায় শুরু হয়েছে, আবার ইভিনিংয়ে টেলিকাস্ট। 4টে গান পিকচারাইজ করা হয়েছিল। তখনকার দিনে এডিটিং হতো 16mm ফিল্মে কেটে কেটে সেলুটেপ দিয়ে ছিল, পিকচারাইজড অন টেবল অন এডিটিং মেশিন। হ্যাঁ, পিকচারাইজড অন দ্য এডিটিং মেশিন। 4 ফ্রেম, 3 ফ্রেম, 2 ফ্রেম, ওইভাবে কেটে কেটে পুরো করেছিল। সবচেয়ে জঘন্য ব্যাপার ছিল যে তখন সেলোটেপ দিয়ে জুড়তে হতো ফিল্মগুলো। হ্যাঁ, আর সেলোটেপগুলো অত কাছাকাছি জুড়লে তার দাগ আসবে, তারপরে লাফালে ছিঁড়ে যাবে। তখন কিন্তু ভয় পাইনি, এখনও ভয় পেতাম। শরীর ছিঁড়ে যায় যদি ফটাফট লাগিয়ে দিই। আরে 2-4 ফ্রেম ছটফট ফটফট ফটফট ফট উইথ দ্য অন দ্য বিট আর কি, চলে গেলো। হ্যাঁ, হেভি লোক, মানে এভরিওয়ান লাইকড ইট লাইক ইমেন্সলি। হ্যাঁ, তখন মিরাদি ছিলেন না, ছিলেন তো? হ্যাঁ, মিরাদি ছিলেন। মিরাদি মানে আমাদের ডিরেক্টর ছিলেন, আমাদের মাদারলি ডিরেক্টর আর কি। সে খুবই উচ্ছ্বসিত, এটা কী করে হলো। টাইমলি টেলিকাস্ট হবে, দ্যাট ইজ দ্য মেন থিং, অ্যান্ড উইথ প্রপার কোয়ালিটি, মানে স্ট্যান্ডার্ড রেখে। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তোমায় সময়টা মেনটেন করতে হবে। আমি দুজনের কথা যদি না বলি তাহলে এটা অসমাপ্ত থেকে যাবে। একজন গোপা এবং একজন সীমা। গোপা আর সীমা আমার সহযোগী ছিলেন। গোপা নর্থে কোথাও থাকতো এবং ওকে আমি কিছু বললে বলতো ডোন্ট ওয়ারি। তো কুইজ টাইম হবে, সেন্ট জেভিয়ার্স ভার্সেস IIM কলকাতা। তা আমি গোপাকে বলেছি ইউ কন্ট্যাক্ট দেয়ার কুইজ টিমস অ্যান্ড ফাইন্ড আউট কে আসবে। তো সেন্ট জেভিয়ার্সের নামগুলো পেয়ে গেছি, IIM এর নাম পাচ্ছি না। আমি বললাম ঠিক আছে, আমি নীল ব্রায়নের সঙ্গে কথা বললাম, নীল ব্রায়ন উইল বি দ্য কুইজ মাস্টার। যেদিন রেকর্ডিং সকাল 9টা থেকে, সেদিন সেন্ট জেভিয়ার্সের টিম এসে গেছে, নীল এসে গেছে, গোপারও দেখা নেই, IIM এর টিমেরও দেখা নেই। ওরা প্রায় 11:30টায় এসে পৌঁছলো। আমি তো রেগে কাঁই হয়ে রয়েছি। এসেই বলল ধরে নিয়ে এলাম। আমি ধরে নিয়ে এলাম মানে? কাকে ধরে নিয়ে এলি? ও অ্যাকচুয়ালি IIMকে কন্ট্যাক্টই করেনি। সে নর্থ ক্যালকাটাকে বাসে চেপে IIM চলে গেছে সকালে, গিয়ে IIM এর কুইজ টিমকে ঘুম থেকে তুলে তাদের ব্রেকফাস্ট খাইয়ে বাসে করে নিয়ে ধরে নিয়ে চলে এসছে। এই হচ্ছে গোপার আরেকটা গুণ ছিল, এক্সেলেন্ট কমেন্টেটর ছিল, খুব ভালো ইংলিশে কমেন্ট্রি করতে পারত। আরেকজনের কথা না বললেই নয়, সে হচ্ছে সীমা খুব অল্প বয়সেই আমার সঙ্গে কাজে আসে এবং বোধহয় ম্যাক্সিমাম দিন আমার সঙ্গে কাজ করেছে। সীমা রেডি রেকর্ডার ছিল, যখন যা বলতো সঙ্গে সঙ্গে ও করে ফেলতে পারত। আর মনে থাকার শক্তি, মানে স্মরণ শক্তি সাংঘাতিক ছিল। আমার মনে আছে গত 1 বছর বা 1.5 বছর আগেও মাঝে মাঝে সীমা আমাকে ফোন করতো, আপনার মনে আছে ওই প্রোগ্রামটাই এই করেছিলাম, ওই করেছিলাম, তাই করেছিলাম। সেই একবার 80s রাউন্ড আপ করতে গিয়ে আপনি সারা রাত ধরে আমাকে দিয়ে ফিল্ম খুঁজিয়েছিলেন, মনে আছে আপনার? আপনি যে ওই প্রোগ্রামটা করেছিলেন ওই নাম। আজকে গোপা সীমা দুজনের একজনও নেই। ওদের কথা না বললে এটা সত্যি অসমাপ্ত থেকে যেত। তো টেলিগ্রাম আসতো শুক্রবার বিকেলে বা শনিবার সকালে। তো সেই সপ্তাহে এসছে বুক ব্যাংক। একটা মাঝখানে সরকারের একটা সার্কুলার এসেছিল তখন, সেই সময় অনেকদিন আগেই, যে বুক ব্যাংক করতে হবে যাতে সাধারণ মানুষ, সাধারণ ছেলেপেলেরা এবং সাধারণ ছাত্রছাত্রীরা, বিশেষত যাতে অবস্থা নেই সেরকম বই কেনার মতো,
তারা বুক ব্যাংক থেকে বই পায়। বুক ব্যাংক তৈরি করা হবে, হয়েছিল, তখন হচ্ছে, সেগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে এবং তারা সেখানে গিয়ে পড়তে পারবে। তা আমি, তুই আর সুমিত হবো, আমরা রাইটার্স বিল্ডিংয়ে গেলাম। রাইটার্স বিল্ডিংয়ে যাওয়ার পরে যে ভদ্রলোকের সঙ্গে দেখা করা, বুক ব্যাংকের ইনচার্জ, তিনি আমাদের বসুন বসুন বসুন, তারপর চা এলো, লিলি বিস্কুট এলো। তো এর ব্যাপারে যিনি কর্তা তার কাছে যাওয়া হলো এবং তিনি এই কথা সে কথা নানা রকম কথা বলে চা বিস্কুট খাইয়ে তিনি সব শেষ কথাটা বললেন যে আসলে বই না এখনও আসেনি। অবাক হওয়ার কিছু নেই, আমাদের তো এরকমই ঘটে থাকে, আমরা মনে হচ্ছে আসলেই আশ্চর্য হবে যে এসে গেল এর মধ্যে, কী করে আসলো। তো যাই হোক, তো বই তো এসে পৌঁছায়নি, তাই ব্যাংকই বা কোথায়, আর তার ছেলেপেলেরা পড়ছেই বা কোথায়, সেটাই বা কী করে দেখানো হবে। আধ ঘন্টা 40 মিনিট পরে তুই বললি, কী রে কিছু শুটিং করবি না? তো অভিজিৎ বললেন যে না, তাহলে আপনার কাছে আছেটা কি? বললাম আমার কাছে লেটার হেড আছে। খুবই স্বাভাবিক কথা। আপনি লেটার হেড কিছু টাইপ করুন। আমি তোকে বললাম টাইট ক্লোজ আপে তোল, তুই তুললি, উনি একটা রবার স্ট্যাম্প মারলেন, এছাড়া কিছু নেই, একটা লেটার হেড আর রবার স্ট্যাম্প। আমরা বেরিয়েছি, এবার কি করব ভাবছি। সুমিতবাবু বলল, আপনার এই সপ্তাহে ওই ইয়ে করতে হবে না, একটা কি প্রোগ্রাম হতো আমাদের সিভিক সেন্সের ওপরে, কি নাম, নাম ছিল একটু ভেবে দেখুন। বইয়ের লাইব্রেরিতে বই যারা পড়েন তারাই অনেকে নষ্ট করেন, অত্যন্ত স্বার্থপরের মতো বইয়ের পাতা ছিঁড়ে নেন, ব্লেড দিয়ে কেটে নেন, এইসব ঘটনাগুলো তারা ঘটান এবং তাতে যে কত লোকের অসুবিধা হয়, কত ছাত্রছাত্রী সবার অসুবিধা হয়। এটাকে আমিও অনেক সময় দেখেছি, অনেক বই দেখি প্রয়োজনীয় চ্যাপ্টার, প্রয়োজনীয় পাতার অনেকগুলো অংশ নেই, মানে সেগুলো ছেঁড়া হয়েছে, ওদের ব্লেড দিয়ে নিখুঁতভাবে কাটা হয়ে গেছে, ওদের জিনিসটা আপনি পেলেন না, যেটা সবার প্রতি সবার অধিকার ছিল, তার মধ্যে তারা শুধু বঞ্চিত। চলে গেলাম ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে। ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে মিস্টার সেনগুপ্ত ছিলেন লাইব্রেরিয়ান, আমার মনে আছে। আমি গিয়ে বললাম, এই যে লোকেরা বইয়ের পাতা ছিঁড়ে নিয়ে চলে যায়, এটার উপরে আমি একটু ভেবে দেখুন করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তোকে বললাম, তুই এক্সট্রিম লং শট নিবি, কিছু প্রচুর বই, লোকেরা পড়ছে, ছেলেরা পড়ছে, আর নিবি এক্সট্রিম ক্লোজ আপ পেছন থেকে, আর পাতা ছেঁড়ার কিছু ছবি। এই শুটিং নিয়ে বিভাসদা নাম দিলেন বই কাটা মানুষ পোকা, নামটা বিভাসদার দেওয়া। বই কাটা কি, হ্যাঁ, বই কাটা মানুষ পোকা, সেই নামে একটু ভেবে দেখুন টেলিকাস্ট হলো। আর এই ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি এবং ওই দেখে সেদিন টেলিকাস্ট করেছে। সিনেমা বা টিভি একই সত্যিকে নানাভাবে দেখে, নানাভাবে দেখাতে পারে এবং অবশ্যই মিথ্যাও দেখাতে পারে, যত সত্যিভাবে, যত রিয়েলিস্টিক্যালি তোলা হোক না কেন। অর্থাৎ আমি যদি ডকুমেন্টারি রিয়েলিটির কথা বলি, তাহলে অবশ্যই আমাদের ম্যানিপুলেট করতে পারি এবং অনেক সময় কি হয় যে যেটা নয় সেটাকেই হয় করে দেওয়া হয়। এটা একটা ধর্ম, এটা একটা বৈশিষ্ট্য, এতে অনেক সুবিধা আছে, কিঞ্চিত অসুবিধা আছে। যারা সরল মনা মানুষ তারা বিশ্বাস করেন সেগুলোকে পুরোপুরি। এরকম উদাহরণ তো আমরা ভুরি ভুরি টিভি চ্যানেলগুলো খুললেই দেখতে পাবো। আগে কম্পারেটিভলি অনেক কম ছিল, এখন ও সমস্ত রাগঢাক নেই। এখন মোটামুটি দেখলেই বোঝা যায় যে কোন দিকে বলছে, কীভাবে বলছে, কোন জিনিসটা কীভাবে দেখাবে।